কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমরা বরাবরের মতোই আজকে তোমাদের ক্লাসে হাজির হয়েছি। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের শেষ চ্যাপ্টারটি আমি পড়াচ্ছিলাম, ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আজকে আমরা পড়াবো এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসটি করবার জন্য বসো এবং তোমরা প্রত্যেকেই তোমাদের নিজ নিজ ওয়ালে গিয়ে অর্থাৎ টাইমলাইনে গিয়ে তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও এবং প্রত্যেকেই কমেন্ট বক্সে রোল নাম্বার লিখে দাও। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে। বরাবরের মতোই আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আজকে আমাদের নির্ধারিত টপিকগুলো হচ্ছে যে ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা চ্যাপ্টারের ব্যবসার নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয় জানতে পারবো এটা সম্পর্কে। এছাড়া জানতে পারবো খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে কি ক্ষতিকর প্রভাবটা পড়ে আমাদের দেশে, সেটি হবে। এছাড়া হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল, ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও ব্যবহারের কুফল, খাদ্য উৎপাদন সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের সতর্কতা ও করণীয়। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমেই এখানে যে টপিকটি দেয়া আছে সেটি হচ্ছে যে ব্যবসার নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়। এখন ব্যবসা বাণিজ্য করতে গেলে নানা ধরনের অনৈতিক ঘটনা ঘটে থাকে। যেমন অনেক ব্যবসায়ী ওজনে কম দেয়, পণ্যে ভেজাল দেয়। এখন এই সব কিছু, তারপরে হচ্ছে দেখো শিশুদেরকে তাদের ব্যবসায়ে নিয়োজিত করে, বেতনের নানা ধরনের বৈষম্য তৈরি করে। এই সবগুলোই হচ্ছে কি যে নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়। বর্তমানে এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি দেখা যায়। যেমন লিঙ্গ বৈষম্য আছে, যেমন নারী আর পুরুষের বেতনটা নির্ণয়ের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হয় না। আমাদের দেশের প্রেক্ষাপটটাতে দেখা যায় যে পুরুষদেরকে যে পারিশ্রমিকটা দেওয়া হয়, নারীদেরকে সেই পারিশ্রমিকটা কিন্তু দেওয়া হয় না। আর এই কারণেই কিন্তু আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে নারীদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। কারণ হচ্ছে এখানে শ্রমিকের মজুরিটা কম, অর্থাৎ শ্রম সস্তা। দেখো, এছাড়া আছে যে শিশু শ্রম। আমাদের দেশে ছোট ছোট বয়সের দেখা যায় যে আমরা রাস্তা দিয়ে গেলে দেখা যাবে যে ছোট চায়ের দোকানে ছোট বাচ্চারা চা বিক্রি করছে, তারপরে ফুল বিক্রি করছে, হাতুড়ি দিয়ে ইট ভাঙছে। এখন এগুলো হয় কি, কারণটা কি? কারণ কিন্তু একটাই, যে এই ব্যবসা মধ্যে যদি এদেরকে কাজে লাগানো যায়, অর্থাৎ শিশুদেরকে যদি কাজে লাগানো যায়, তাহলে হবে কি, টাকার পরিমাণটা তাদেরকে পারিশ্রমিক হিসেবে কম দিতে হবে। এই সুযোগটা ব্যবসায়ীরা কিন্তু ফায়দা নিতে চায়। দেখো, এখানে আছে যে শিশু শ্রম, তারপরে আছে এরপরে দেখো বর্ণবাদ সম্প্রদায় অর্থাৎ বর্ণপ্রথা। এখানে যেমন কালো সাদার একটা ব্যাপার থাকে, এটা শুধুমাত্র আমাদের দেশেই না, দেশের বাইরে যদি চিন্তা করো, যেমন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, অর্থাৎ ওরা একটা শ্রেণীকে কাজে নেয় আরেকটা শ্রেণীকে কাজে নিতে চায় না। এটাও কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে, মানে ব্যবসার নৈতিকতা বিরোধী একটি কাজ। এছাড়া আছে দেখো নানা ধরনের ব্যক্তিগত হ্যারাসমেন্ট করতে হয়, তারপরে ব্যক্তির স্বার্থটাকে বড় করে দেখার কারণে ব্যবসায়িক স্বার্থটাকে ছোট করে দেখা হয়। এই কারণে কিন্তু আমাদের দেশের ব্যবসায়ের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গাতে ব্যবসা বাণিজ্য করতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। আমরা যে টপিকটা পড়ছি, আবারও বলছি, ব্যবসায় নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়, মানে বর্তমান সময়ে নৈতিকতা নিয়ে এই জিনিসগুলো ঘটছে। ওজনে কম দেয়া, মাপে কম দেয়া, তারপরে হচ্ছে পণ্যে ভেজাল দেয়া, যে প্রোডাক্টটা মানসম্মত সেই প্রোডাক্ট বাজারে বিক্রি হচ্ছে না। নানা ধরনের জটিলতা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঘটছে। আর এই ঘটনাগুলো যেন না ঘটে, সেই ব্যবস্থাটা যদি করা যায়, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য দিন দিন কি হবে, সামনের দিকে অগ্রসর হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের প্রথম টপিকটা নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এরপরে দেখো খাদ্য সংরক্ষণে, অর্থাৎ তুমি খাদ্য রিজার্ভ করবে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের কুফল। এখন আমি খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ বা বিভিন্ন ধরনের দ্রব্যাদি ইউজ করছি বা দ্রব্যাদি দিচ্ছি, কিন্তু এই দ্রব্যগুলো ব্যবহারের কারণে বা এই কেমিক্যালগুলো খাবারের গুণগত মান নষ্ট করছে, নানা ধরনের জটিলতা সৃষ্টি করছে। যেমন খেয়াল করো যে একটি ছোট বাচ্চা স্বভাবতই তার চকলেট, আইসক্রিম, তারপরে হচ্ছে বার্গার, চিপস, এগুলোর প্রতি
স্বভাবতই তার আগ্রহটা বেশি থাকে, অর্থাৎ মুখরোচক খাবার থাকে। এখন তারা কি করছে যে এই খাবারগুলো মুখরোচক, আবার খাবারগুলো দীর্ঘদিন টেকসই বা বেশি দিন টিকে থাকার জন্য নানা ধরনের কেমিক্যাল ইউজ করছে। যেমন ধরো যে ফল পাকাতে সাধারণত আমরা দেখা যায় যে সিজনের আগে, যেমন আমের সিজন যখন শুরু হবে এর আগেই আমরা কিন্তু আম পেয়ে যাই বাজারে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস, মানে যখন যেটা দরকার তখন সেটা না পেয়ে আগাম আমরা পেতে চাই বা আগাম আমরা পাই। এর কারণগুলোই হচ্ছে কিন্তু নানা ধরনের কেমিক্যাল দিয়ে সেই ফলগুলো পাকানো হচ্ছে বা সতেজ রাখা হচ্ছে দীর্ঘদিন টিকে থাকার জন্য। এর মধ্যে কি কি আছে, যেমন নাইট্রেটস, তারপরে আছে সালফাইডস, আছে ফরমালিন, সালফার ডাইঅক্সাইড, কার্বাইড ইত্যাদি। এই দ্রব্যগুলো বা এই কেমিক্যালগুলো প্রোডাক্টের মধ্যে মিশ্রণ করে প্রোডাক্টগুলোকে নানা ধরনের আকর্ষণীয় করা হয়। আর এই আকর্ষণীয় করার কারণে ক্রেতা যখন এই প্রোডাক্টটি কিনতে যায় তখন তার মাথার মধ্যে একটি জিনিস কাজ করে যে এই প্রোডাক্টটি দেখতে খুব সতেজ মনে হচ্ছে, খুব সবুজ মনে হচ্ছে এই প্রোডাক্টটি অনেক ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে এই কেমিক্যাল ইউজ করার কারণে এই প্রোডাক্টের মান কিন্তু আসলে ভালো না। এই প্রোডাক্টের মান যেহেতু ভালো না, নানা ধরনের সমস্যা জটিলতা কিন্তু তৈরি হবে। এর মধ্যে দেখো বাচ্চাদের পেটের পীড়া, অসুখ, যেমন হচ্ছে আইসক্রিম খেলে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। তারপরে হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো ফল খেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কত নানা ধরনের ডিজিজ তাদের মধ্যে কিন্তু সংক্রমিত হচ্ছে। আর এই সংক্রমণগুলো কিন্তু অবশ্যই যে খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল, মানে ব্যবসার নৈতিকতা, মানে ইথিক্সের মধ্যে, ব্যবসার নৈতিকতার মধ্যে কিন্তু এটি পড়ে না। খাবারের ভেজাল দেয়া এটি কিন্তু ব্যবসায়ীদের করা উচিত না। আর এর কারণে মানে খাদ্য সংরক্ষণ করার জন্যে তারা কিন্তু নানা ধরনের কেমিক্যালগুলো ইউজ করছে। যেমন ফরমালিন ইউজ করছে, ফরমালিন দিয়ে মাছকে টাটকা দেখা যাচ্ছে। ফরমালিনের কারণে বিভিন্ন ধরনের শাকসবজি এগুলো থাকছে। দেখো এইখানে তুমি যদি বাজারে যাও, এখন যদি এটা থেকে বাঁচার উপায় কি? এখন খাদ্য সংরক্ষণে মনে করছো যে ব্যবসায়ীরা এগুলো দিচ্ছে, এখন তোমাকে তো সেফ থাকতে হবে। এই জন্যে তোমাকে একটু টাকা বেশি দিয়ে হলেও অর্গানিক যে ফুডগুলো আছে সেই ফুডগুলো কিন্তু কিনতে হবে। তুমি যদি অর্গানিক ফুডগুলো ক্রয় করো তাহলে কিন্তু তোমার সেই ঝামেলাটা অনেকটাই কমে যাবে, তুমি নানা ধরনের জটিলতা থেকে বাঁচতে পারবে। আর এতেও কিন্তু বিক্রেতাদের মধ্যে এক ধরনের একটা ধারণা তৈরি হবে যে এখন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট মানুষজন আর ক্রয় করে না, নানা ধরনের ঝামেলা থাকে। এই কারণে শিশুদেরকেও এই খাবারগুলো খাওয়াতে চায় না, সচেতন হয়ে যাচ্ছে। যদি তোমার মধ্যে এই সচেতনতা বেড়ে যায়, আস্তে আস্তে দেখা যাবে কি এই ব্যবসায়ের নৈতিকতাটা বা ব্যবসার মধ্যে যে এই ভেজাল দেওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু ব্যবসায়ীদের কমে যাবে। দেখো তার মানে খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের ফলে কি হচ্ছে, রোগ, লিভার সিরোসিস, তারপরে হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি ইত্যাদি নানা ধরনের জটিলতার, কিডনি ড্যামেজ হচ্ছে, নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। এরপরে দেখো খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল। আমার দেশ বাংলাদেশ, এই দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্যে নানা ধরনের কৌশল অবলম্বন করা হয়। শুধুমাত্র আমার দেশই না, সারা পৃথিবীতে উচ্চ ফলনশীল দ্রব্য ফলানোর জন্যে নানা ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। আর এই কেমিক্যাল ইউজ করার কারণে হয় কি, ফসল যেন আগাম পাওয়া যায়। এই কেমিক্যালগুলো দ্রুত বর্ধনশীল হয়। দ্রুত বর্ধনশীল হচ্ছে যেই সময়ে তোমার সেই ফসলটি উঠানো দরকার সেই সময়ে ফসলটি না উঠিয়ে নানা ধরনের কেমিক্যাল মিশ্রণের কারণে দেখা যায় যে ফসলটি আরও আগেই তোলা হয়, অর্থাৎ পরিপক্ক হয় না। আর এই অপরিপক্ক ফসল আমাদের দেহে প্রবেশ করার ফলে নানা ধরনের জটিলতার কিন্তু সৃষ্টি হচ্ছে। তুমি খেয়াল করো, তুমি যদি চলে যাও এখন পোলট্রি খামারের দিকে, অর্থাৎ ব্রয়লার মুরগি পাওয়া যায় বাজারে। এখন তুমি যদি একটি দেশীয় মুরগি আর একটি ব্রয়লার মুরগি ডিফারেন্স করতে যাও, একটা ব্রয়লার মুরগি মাত্র 26 দিন বা 25 দিন বয়সে 1 থেকে 1.5 কেজি ওজনের হয়ে যায়। আর যদি তুমি দেশীয় একটি মুরগি ক্রয় করতে চাও সেটা দেখা যায় যে 2 বছর 3 বছর সময়েও 1 কেজি ওজনের হয় না। এর কারণটা হচ্ছে কি? এর কারণটা হচ্ছে নানা ধরনের কেমিক্যাল মিশ্রিত খাবার
বা রাসায়নিক মিশ্রিত খাবার ওই মুরগিকে খাওয়ানো হয়, বিধায় মুরগির শরীর আরও বর্ধনশীল হয়, অর্থাৎ দ্রুত বেড়ে যায়। আর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তারা এই বেড়ে যাওয়ার ফসলটিকে কাজে লাগানোর বেড়ে যাওয়া যে দ্রব্যটি আছে সেটি বাজারে বিক্রি করে বেশি দামে, আর মানুষ সেটা কিন্তু বুঝতে চেষ্টা করে না যে এখানে দেশীয় প্রোডাক্ট খাওয়াতে কি হবে আর হাইব্রিড প্রোডাক্ট খাওয়াতে কি ক্ষতি বা কি ধরনের সমস্যা তৈরি হবে। তারপরে এইরকম আছে ফসল, তোমার যে নর্মালি তুমি যদি ইউরিয়া সার দাও বা বিভিন্ন ধরনের কেমিক্যাল সার যদি দাও, এই সার দেওয়ার কারণে তোমার প্রোডাক্ট কিন্তু কি হচ্ছে, তোমার ফসল দ্রুত বাড়ছে। আর যদি তুমি জৈব সার ইউজ করো, অর্গানিক বা বিভিন্ন ধরনের সার আছে, এগুলো যদি ইউজ করো তাহলে কিন্তু তোমার প্রোডাক্টে ভেজাল হচ্ছে না, তুমি খুব ভালো মতোই তোমার ফসল ঘরে তুলতে পারছো। কিন্তু দেখা যাচ্ছে যে এই ফসলগুলো উচ্চ ফলনশীল হওয়ার জন্য এই কেমিক্যালগুলো ইউজ করা হয়, আর এই কেমিক্যাল ইউজ করার কারণে আমাদের কিন্তু নানা ধরনের রোগ বালাইয়ের তৈরি হয়, আর এইগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের বডিতে এফেক্ট করছে, আমাদের বডিতে ঢোকার কারণে কিন্তু লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস নানা ধরনের সমস্যার কিন্তু সৃষ্টি হচ্ছে। আর এখন দেখো, তুমি যদি এই খাবারগুলো অর্থাৎ এই সারযুক্ত বা রাসায়নিক দ্রব্যযুক্ত খাবারগুলো যদি তুমি না খাও, তাহলে কিন্তু তোমার দেহে এই ধরনের রোগের বাসা তৈরি হবে না। আর এই কারণেই কিন্তু তুমি যদি খেয়াল করো, অনেক আগেকার মানুষগুলো, যেমন আজ থেকে আরও যদি 20 বছর আগের বা 30 বছর আগের, অর্থাৎ তোমাদের যারা দাদা দাদু আছে, তারা যে বয়সে গিয়ে তাদের এনার্জিটা ধরে রাখতে পারছে, এর কারণটা কিন্তু আমরা কিন্তু সেই বয়সে বা তোমরা কিন্তু সেই বয়সে গিয়ে সেই এনার্জিটা ধরে রাখতে পারবে না। এর কারণটাই হচ্ছে খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা এখন যা বডিতে গ্রহণ করছি তা কিন্তু আমার বডির জন্যে পারফেক্ট না। কিন্তু আমাদের দাদারা যখন বা ওনাদের আমলে যে খাবারগুলো খেত, অর্থাৎ কোনো ধরনের ভেজাল তারা কিন্তু খেত না, তারা পরিমিত খাবার খেত এবং খুব ভালো মানের খাবার খেত। আর আমাদের এখন যে বর্তমান সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনে আমরা কি করছি, আমরা নানা ধরনের উচ্চ ফলনশীল খাবার খাচ্ছি যেগুলো আমাদের বডির জন্যে ক্ষতিকর, নানা ধরনের রোগবালা। আর এই কারণেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে খুব অল্প বয়সের মানুষজন অনেক বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে, খুব দ্রুতই তারা মারা যাচ্ছে, স্ট্রোক করছে, এক্সেট্রা এক্সেট্রা, প্রেশার হচ্ছে, এটা সেটা অনেক নানা ধরনের জটিলতা কিন্তু সৃষ্টি হচ্ছে। এর প্রধান কারণ কিন্তু খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা যা খেতে চাই বা যা খাচ্ছি, আগের মানুষ কিন্তু তা খেত না, নানা ধরনের সমস্যা তৈরি হয়। আর এর কারণটাই হচ্ছে যে দ্রুত জনসংখ্যা বাড়ার কারণে খাদ্যের উৎপাদন আরও বাড়ানো দরকার, মানে খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। এই কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে, আর যে রাসায়নিক প্রোডাক্টগুলো ইউজ করার কারণে আমাদের নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। এখন খেয়াল করো, এই জায়গায় তুমি কিন্তু একটি কাজ করতে পারো, যেমন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল। এখন তুমি উৎপাদন বৃদ্ধিতে যদি তুমি রাসায়নিক ব্যবহারের কুফল, উৎপাদন বৃদ্ধিতে যে প্রোডাক্টগুলো তুমি খাবে, তুমি যদি চিন্তা করো যে না, আমরা আস্তে আস্তে সচেতন হব, এগুলো খাবো না, তখন কিন্তু ক্রেতা বিক্রেতারাও কি করবে, এগুলো আর বিক্রি করতে চাইবে না। তারাও চিন্তা করবে যে না, এগুলো এখন মানুষ আর নিচ্ছে না, অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে, সফলভাবে নৈতিকতা মেনে তারপর আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে, তবেই কিন্তু আমরা এই সংকট থেকে পরিত্রাণ পেতে পারি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে দেখো, ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও ব্যবহারের কুফল। তোমরা খুব ভালো করেই জানো, যদি ঢাকা শহরের কথা চিন্তা করো, ঢাকাতে নিয়ার অ্যাবাউট 1 কোটি মানুষের উপরে বসবাস করছে। এখন এই যে এত বড় সংখ্যার একটা মানুষ মাত্র একটি শহরেই বসবাস করছে, তাহলে তাদের কিন্তু দৈনিক ভিত্তিতে বলো বা নানা ধরনের দ্রব্যাদি বহন করবার জন্য কিন্তু পলিথিন তারা ইউজ করছে। এখন হ্যাঁ, হতো যদি পলিথিনের প্রোডাকশন বন্ধ থাকতো, তাহলে কিন্তু মানুষ একভাবে না একভাবে চলতে পারতো। আর পলিথিনের প্রোডাকশন বা পলিথিন ইউজ করার কারণে এগুলো কিন্তু মাটির সাথে মিশছে না, দ্রুত পচনশীল না, এগুলো পচে যায় না, বিধায় কি হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, মাঠের ক্ষতি হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি হচ্ছে, নানা ধরনের কিন্তু জটিলতার সৃষ্টি হচ্ছে। আর এই কারণেই তোমার ফসলের গুণাগুণ বাড়ানোর জন্যই কিন্তু কেমিক্যালগুলো ইউজ করছে।
এই পলিথিনগুলো মাটিতে ফসলের সাথে মিশছে না, বিধায় কিন্তু ফসল ভালো মতো হচ্ছে না। খেয়াল করো 2002 সালে তোমাদের বইটাতে দেয়া আছে যে 2002 সালের 1 জানুয়ারি তারিখে কিন্তু ঢাকা শহরে পলিথিন নিষিদ্ধ করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে তোমার পরীক্ষায় যে ঢাকা শহরে পলিথিন নিষিদ্ধ করা হয় কত তারিখ? 2002 সালের 1 জানুয়ারি তারিখে। আর 1 মার্চ তারিখে ঢাকা সহ সারা দেশে কিন্তু পলিথিনটা নিষিদ্ধ করা হয়। 2002 সালের মার্চের 2 তারিখ থেকে সারা দেশে পলিথিন কিন্তু নিষিদ্ধ করা হয়। কিন্তু সেটি কিন্তু নিষিদ্ধ করা হয় এ পর্যন্তই। আমরা এখনও কিন্তু সেই পলিথিনগুলো ইউজ করছি, আর বিধায় সেই পলিথিনগুলো ইউজ করছি। আর ইউজ করার কারণে দেখা যাচ্ছে নানা ধরনের ড্রেনেজ ব্যবস্থাগুলো খুব বাজে অবস্থাতে চলে গিয়েছে। এর কারণে তার পানি নিষ্কাশন হচ্ছে না। আর এই কারণেই অল্প একটু বা আধ ঘন্টা বা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণেই শহরের নানা জায়গাতে পানি জমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? তোমার ফসলের ক্ষতি হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, নানা ধরনের জটিলতা কিন্তু সৃষ্টি হচ্ছে শুধুমাত্র পলিথিনের কারণে। অর্থাৎ ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও ব্যবহারের কারণে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এখন এটা করা যায় যে সারা দেশব্যাপী যদি আবার একটি নির্দিষ্ট আইন করে পলিথিন উৎপাদনটা বন্ধ করা যেত, তাহলে কিন্তু মানুষ আর পলিথিন ইউজ করতো না। তারা কিন্তু অন্য কিছু ইউজ করত। অন্য কিছু যেমন পাটের তৈরি দ্রব্যাদি তখন কদরটা বেড়ে যেত বা ব্যবহারটা বাড়তো। দেশও তখন নানাভাবে রাজস্ব আয় করতে পারত। কারণ সেই অনেক অনেক আগে একটা সময় ছিল বাংলাদেশের সোনালী আঁশ বলা হতো কিন্তু পাটকে, অর্থাৎ পাট দিয়েই সমস্ত কিছু তৈরি করা হতো। কিন্তু এখন কালের বিবর্তনে আস্তে আস্তে সেটিও বিলোপ পাচ্ছে। তাহলে দেখো তোমরা ব্যবসায় নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়টা ছিল হচ্ছে লিঙ্গ, শিশুশ্রম, তারপরে বর্ণবাদ বিরোধী, বেতন বৈষম্য ইত্যাদি ইত্যাদি। তারপরে ছিল খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ব্যবহার, যেমন খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন নাইট্রেটস, তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফরমালিন, কার্বনেট বা কার্বাইড এগুলো ব্যবহার করা হতো। তারপরে খাদ্যের উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহার যেটি হচ্ছে সেটিও কিন্তু দিন দিন বাড়ছে, যার কারণে কিন্তু লিভার সিরোসিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নানা ধরনের রোগবালাইয়ের সৃষ্টি হচ্ছে। এরপরে যেটি পড়িয়েছিলাম সেটি হচ্ছে যে ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও ব্যবহারের কুফল। এখন যেটি পড়াবো খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে যে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের কুফল। খাদ্য উৎপাদন ও রাসায়নিক ব্যবহারের সতর্কতা ও করণীয়, মানে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারে সতর্কতা এবং করণীয়। আমাকে সতর্ক অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করবার জন্য আমার করণীয়টা কি? দেখো এখানে প্রথমটি দেয়া আছে সরকারের করণীয়। অবশ্যই একটা দেশের সরকার সব কিছু করতে পারে যদি তারা চেষ্টা করে যে খাদ্য উৎপাদন আর সংরক্ষণের জন্য কেমিক্যাল ব্যবহার আমরা করব না, তাই কিন্তু সম্ভব, যেটা শুধুমাত্র মানুষের দ্বারা সম্ভব না। সমস্ত সরকার যদি এরকম সিস্টেম তৈরি করে যে মানুষ আর কেমিক্যাল ইউজ করবে না, অর্গানিক যে জৈব সার আছে, অর্গানিক যে কেমিক্যালগুলো আছে সেগুলো যদি ইউজ করে, তাহলে কি হবে? ফসলের মান বাড়বে, উৎপাদন বাড়বে। এতে হবে কি? জনগণ উপকৃত হবে। হ্যাঁ, জনগণের কাছ থেকে হয়তো বা টাকার পরিমাণ একটু বেশি যাবে, কিন্তু রোগ বালাই আর তখন হবে না। এরপরে দেখো সরকারের করণীয়। এরপরে আছে খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতার করণীয়। যারা খাবার প্রোডাকশন করবে তারা যদি চিন্তা করে যে আমি আর ভেজাল খাবার তৈরি করব না, তখন কিন্তু বিক্রেতারাও সেটি আর বিক্রয় করতে পারবে না। ক্রেতারাও তখন চিন্তা করবে যে ক্রেতারা যদি চিন্তা করে যে না, আমি আসলে সবসময় ফল, আপেল, কমলা, আঙুর এগুলো খেতাম, এখন আর আপেল, কমলা, আঙুর খাবো না। কি খাবো? কাঁঠাল খাবো, তারপরে কামরাঙ্গা খাবো, এগুলো দেশীয় যে ফ্রুটসগুলো আছে এগুলো খাবে। এগুলোর চাহিদা যখন বেড়ে যাবে তখন আপনিই কিন্তু ফরমালিনযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আর বিক্রেতারা বিক্রয় করবে না। যে না, এখন মানুষ সচেতন হয়ে গিয়েছে, ওগুলো আর মানুষ খাচ্ছে না, এখন দেশীয় যে ফ্রুটসগুলো আছে তারা সেগুলো বাজার থেকে ক্রয় করে খাচ্ছে। তাহলে কিন্তু বিক্রেতারা আর বিক্রি করতে পারবে না। অর্থাৎ
যারা খাদ্য উৎপাদন করে তাদেরকেও সচেতন হতে হবে নৈতিকতার সহিত, আর যারা বিক্রি করে তাদেরকেও সচেতন হতে হবে। এরপরে আছে দেখো গ্রাহক ও ভোক্তাদের করণীয়। হ্যাঁ, এখন খেয়াল করো, যদি গ্রাহক চিন্তা করে যে না আমি ভেজাল পণ্য বাজার থেকে ক্রয় করব না, যদি হ্যাঁ আমার 2 টাকা বা কিছু টাকা বেশি গেলেও আমি ভালো মানের প্রোডাক্ট ক্রয় করব, যেটি আমার আমার পরিবারের জন্য ভালো হবে, কোনো ধরনের জটিলতা তৈরি হবে না, নানা ধরনের সমস্যা থেকে তখন কিন্তু সেই গ্রাহক বা ভোক্তা যিনি আছেন, অর্থাৎ পণ্য বন্টন প্রণালী সর্বশেষে যিনি অবস্থান করছেন অর্থাৎ একজন ভোক্তা, তখন তিনি কিন্তু ভালো মানের প্রোডাক্টটি ক্রয় করবার চেষ্টা করবে। আর উনি যখন বাজারে গিয়ে ভালো মানের প্রোডাক্ট ক্রয় করবে তখন আপনিভাবে উৎপাদনকারী যিনি থাকবেন তিনিও ভালো মানের প্রোডাক্ট তৈরি করবেন, যিনি বিক্রেতা থাকবেন তিনিও ভালো মানের পণ্য বিক্রয় করবেন। এরপরে দেখো গণমাধ্যমের কর্তব্য। হ্যাঁ, গণমাধ্যমের যেমন রেডিও টেলিভিশন আছে গণমাধ্যম হিসেবে, তাদের অনেক বড় ভূমিকা রয়েছে ক্রেতাকে নানাভাবে সহায়তা করবার জন্যে। হ্যাঁ, ক্রেতাকে সচেতন করবার জন্যে রেডিও টেলিভিশনের মতো ভূমিকা আর কোনো মাধ্যমের নেই, কারণ জনগণকে যখন তারা এই মেসেজটি দিতে পারবে যে এই প্রোডাক্ট ভালো না, তখন কিন্তু ক্রেতা বা সেই প্রোডাক্ট ক্রয় করবে না। তখন তার মধ্যে এই জিনিসটি কাজ করবে যে না আমি জেনে শুনে এই প্রোডাক্ট ক্রয় করব, এটি হচ্ছে বিষ বা এটি হচ্ছে কার্বাইড মিশ্রিত ফল বা এটি হচ্ছে ফরমালিনযুক্ত খাবার, এগুলো আমাকে জেনে শুনে ক্রয় করা যাবে না। তখন আপনিই কিন্তু গণমাধ্যমের মাধ্যমে, অর্থাৎ এই যে সংরক্ষণের রাসায়নিক ব্যবহারের সতর্কতা ও করণীয়, গণমাধ্যম কিন্তু এই সচেতনতাটুকু অ্যাটলিস্ট মানুষকে দিতে পারে বা জনগণকে দিতে পারে। শিক্ষার্থীরা তোমরা আশা করি খুব ভালো মতোই বুঝতে পারছো যে আজকে, হ্যাঁ আমি খুব দ্রুত গিয়েছি, এর কারণটা হচ্ছে যে আজকের টপিকটা অনেক বড় ছিল। এখন তোমাদের কথা আমার কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের মধ্যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি চোখ বুলাও, এখান থেকে তোমার প্রশ্ন হওয়ার মতো যে টপিকগুলো আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার প্রশ্ন হবে এখান থেকে নৈতিকতা, মূল্যবোধ, আর হচ্ছে সামাজিক দায়িত্ব। বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব যেগুলো আছে সেগুলোই কিন্তু এখানে, যেমন পরিবেশ সংরক্ষণে বণিক সমবায়ের ভূমিকা, তারপরে আছে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব, বিভিন্ন সমাজের প্রতি বিভিন্ন ধরনের দায়িত্ব পালন। আচ্ছা, আর এখান থেকে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে একটি প্রশ্ন তোমাদের প্রায়ই বিভিন্ন পরীক্ষাতে আসে, যেমন ব্যবসা নৈতিকতা ব্যবসা উন্নয়নের অপরিহার্য কেন ব্যাখ্যা করো। তারপরে মূল্যবোধ নৈতিকতার ভিত্তি বলা হয় কেন। এরপরে আছে ব্যবসায়কে সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন, CSR, তারপরে হচ্ছে বায়ু কিভাবে দূষিত হয়, ইত্যাদি ইত্যাদি। তোমরা যদি মনোযোগ দিয়ে, যেমন 2019 সালে একটি প্রশ্ন এসেছে যে পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝায় বা পরিবেশ সংরক্ষণে ব্যবসায়ের ভূমিকা ব্যাখ্যা করো। এখন তোমরা যদি প্রথম থেকে শুরু করে এই চ্যাপ্টারটি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু চ্যাপ্টারটি আসলে হ্যাঁ দেখতে অনেকটা বড়, বাট এখানকার ইনফরমেশনগুলো খুব বেশি না, অর্থাৎ তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো খুব দ্রুতই শেষ করতে পারবে। আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন বরাবরই হয়, এবারও হবে। যেমন এখানে দেখো একটি সৃজনশীল প্রশ্ন আমি একটু আলোচনা করতে চাই, একটু মনোযোগ দিবে সবাই, যে ক নম্বরে দেওয়া আছে যে প্রাথমিক শিল্প কি, এটি তোমরা সবাই জানো। তারপরে আছে BSTI এর কাজের ধরন ব্যাখ্যা করো। আছে বকেয়া অর্থ সময় মতো পরিশোধ করে আব্দুল আলিম ব্যবসায়ী হিসেবে কোন ধরনের দায়িত্ব পালন ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে আব্দুল আলিমের কীটনাশক মুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো। আমরা এখন দেখো খেয়াল করো, উদ্দীপকটা পড়ছি যে ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের মধ্যে এক ধরনের কৃষক সবজি উৎপাদনে পোকা দমনে কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে। কৃষকদের অন্য গ্রুপ ব্যাপক মাত্রায় কীটনাশক ব্যবহার করে। একটা গ্রুপ প্রাকৃতিক উপায়ে তৈরি কীটনাশক ব্যবহার করছে, আরেকটা গ্রুপ ব্যাপক মাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহার করছে। এখন আব্দুল আলিম প্রথম শ্রেণীর কৃষক থেকে বাকিতে সবজি ক্রয় করে ঢাকার বাজারে বিক্রি করে। বিক্রয় শেষে যথাসম্ভব তাড়াতাড়ি সে কৃষকদের বকেয়া পাওনা পরিশোধ করে দেয়। প্রথম প্রকারের সবজি বিক্রয় তুলনামূলকভাবে কম লাভ হলেও আব্দুল আলিম এর কাজে আত্মতৃপ্তি লাভ করেন, কারণ হচ্ছে উনি অর্গানিক পদ্ধতিতে বা প্রাকৃতিক উপায়ে তৈরি কীটনাশক ব্যবহারে সবজিতে ব্যবহার করছে। তার মনের মধ্যেও একটি সন্তুষ্টি আছে যে হ্যাঁ আমি ভালো ফসল উৎপাদন করছি, যেটি আমি ক্রেতাদেরকে দিচ্ছি, অবশ্যই তারা খেয়ে
তৃপ্ত হবে। কিন্তু আরেকটি শ্রেণী আছে যারা ফসল উৎপাদন করছে ঠিকই, বাট সে নানা ধরনের কেমিক্যাল মিশ্রণ করে করছে, অবশ্যই সেটি অপরাধ। এখন বকেয়া অর্থ সময়মতো পরিশোধ করে আব্দুল আলিম ব্যবসায়ী হিসেবে কোন ধরনের দায়িত্ব পালন করেছেন? খেয়াল করো, এখানে হচ্ছে যে সামাজিক দায়িত্ব পালন তিনি করেছেন। এরপরে দেখো, আব্দুল আলিমের কীটনাশক মুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো। হ্যাঁ, নৈতিকভাবে অবশ্যই সেটি ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তোমরা যদি এখান থেকে তোমাদের পাঠ্যপুস্তকে 10 থেকে 12টি সৃজনশীল প্রশ্ন আছে, এই প্রশ্নটি যদি একবার করে তোমরা যদি পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের কি হবে? তোমাদের কিন্তু আত্মস্থ হয়ে যাবে। আর যেহেতু এটি আজকে আমি এই ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ করলাম, এখন হয়তোবা আগামী ক্লাসে আগের কোনো চ্যাপ্টার রিভিশন দিয়ে শুরু করব। আর খুব দ্রুতই অবস্থার উন্নতি হওয়া মাত্রই কিন্তু কলেজ কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। অবশ্যই হ্যাঁ, সেটির নির্দিষ্ট ডেট এখনও দেয়নি, কবে থেকে শুরু হবে সেটি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ইনফরমেশান আসা মাত্রই। এখন তোমাদের যে করণীয় সেটি হচ্ছে যে তোমরা কিন্তু পড়াশোনাটি অবশ্যই চালিয়ে যাবে, কারণ যদি পড়াশোনাটি না করো, কলেজ খোলার পরেই যখন এক্সাম শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমাদের নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। আর এই কারণেই তোমরা পড়াশোনাটি অবশ্যই চালিয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এটুকুই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।